প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের লেকচারে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের চলতরিৎ নিয়ে আলোচনা করব। চলতরিতের কিরশফস ল নিয়ে আমরা ব্যাখ্যা করব। চলো কারশফের সূত্র নিয়ে আলোচনায় যাই। আলোচনায় যাওয়ার পূর্বে সরল বর্তনী, জটিল বর্তনী এবং কারশফের সূত্রের অবতারণা কেন হলো সেই বিষয় সম্বন্ধে একটু জানা দরকার। প্রথমেই চলো সরল বর্তনী কি। যে তড়িৎ বর্তনীর সকল অংশে তড়িৎ প্রবাহের মান সর্বদা সমান থাকে তাকে সরল বর্তনী বলে। সরল বর্তনীর রোধ, প্রবাহ এবং বিভব পার্থক্য ওহমের সূত্রের সাহায্যে সহজেই নির্ণয় করা যায়। আর জটিল বর্তনীর বিষয়টা একটু আলোচনায় আসি। জটিল বর্তনী হলো যেসব বর্তনীতে একাধিক শাখা এবং সংযোগ বিন্দু থাকে তাকে জটিল বর্তনী বলে। কিন্তু জটিল বর্তনীতে অর্থাৎ যেই সব বর্তনীতে একাধিক তড়িৎচালক শক্তির উৎস থাকে সেই সব বর্তনীর জন্য ওহমের সূত্র প্রয়োগ করে সমাধান করা একটু জটিলতা সৃষ্টি হয়। এই জন্য কারশফ 1842 খ্রিস্টাব্দে জটিল বর্তনীর তড়িৎ প্রবাহ, রোধ এবং বিভব পার্থক্য নির্ণয়ের জন্য দুটি সূত্র প্রদান করেন। আর এই সূত্র দুটিকে কারশফের সূত্র নামে অভিহিত করা হয়। আর সূত্র দুটির প্রথমটিকে চার্জের সংরক্ষণশীলতা নীতি এবং দ্বিতীয়টি শক্তির সংরক্ষণশীলতা নীতির উপর ভিত্তি করে রচনা করা হয়েছে। এবার আমরা কারশফের প্রথম সূত্র ব্যাখ্যা করব। কোনো তড়িৎ বর্তনীর সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক যোগফল 0। কারশফের প্রথম সূত্রটিকে জংশন উপপাদ্যও বলে। দেখো, এই সূত্রটি ব্যাখ্যা করার পূর্বে চিহ্নের রীতি আছে, সেই রীতিটা একটু বলা দরকার। চিত্রে লক্ষ্য করো, মনে করি ও হলো তড়িৎ বর্তনীর একটি সংযোগ বিন্দু। এই সংযোগ বিন্দু অভিমুখী তড়িৎ প্রবাহ হলো I1, I3 এবং I5। আর এই সংযোগ বিন্দু থেকে বহির্মুখী যে প্রবাহগুলো লক্ষ্য করে দেখো, অর্থাৎ ও বিন্দু থেকে বের হয়ে যাচ্ছে I2, I4 এবং I6। তো এই সূত্রের যে চিহ্নটা তোমার মনে রাখতে হবে, জংশন বিন্দু অভিমুখী যে প্রবাহগুলো আছে তাদেরকে ধনাত্মক ধরা হয়, আর জংশন বিন্দু থেকে যেগুলো বের হয়ে যায় অর্থাৎ বহির্মুখী প্রবাহগুলোকে ঋণাত্মক ধরা হয়। এখন সূত্রানুসারে যেহেতু I1, I3 এবং I5 ও বিন্দু অভিমুখী, তাই এদেরকে ধনাত্মক ধরে, এবং যেহেতু I2, I4 এবং I6 ও বিন্দু বহির্মুখী, এই জন্য এদেরকে ঋণাত্মক ধরে আমরা রেজাল্ট পাই 0। অর্থাৎ I1 মাইনাস I2 প্লাস I3 মাইনাস I4 প্লাস I5 মাইনাস I6 ইকুয়াল 0। এবার পরের লাইনটি একটু খেয়াল করে দেখো, আমরা I1 প্লাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা মাইনাস I2 এইভাবে একটা ইকুয়েশন পাইলাম 0। এদেরকে বলা হয় সামেশন I সমান 0। এবার ওই প্রথম লাইনটা থেকে যদি লক্ষ্য করো, দেখো আমি তীর চিহ্ন দিয়ে লিখছি I1 প্লাস I3 প্লাস I5 সমান পক্ষান্তর করে I2 প্লাস I4 প্লাস I6। এই লাইনটার অর্থ হলো আগত প্রবাহগুলোর যোগফল সমান নির্গত প্রবাহগুলোর যোগফল। অর্থাৎ কোনো বর্তনীতে প্রবাহ চালু থাকা অবস্থায় বর্তনীর কোনো সংযোগ বিন্দুতে প্রতি সেকেন্ডে যে পরিমাণ চার্জ আসে ঠিক সেই পরিমাণ চার্জ ওই সংযোগ বিন্দু থেকে চলে যায়, যে কারণে কারশফের প্রথম সূত্রটিকে চার্জের সংরক্ষণশীলতার নীতি বলা হয়। কারশফের দ্বিতীয় সূত্রটিকে লুপ উপপাদ্য বলে। এই কারশফের দ্বিতীয় সূত্রটা অত্যন্ত গুরুত্ব সহকারে তুমি খেয়াল করো, কারণ স্টুডেন্টদের সমস্যা কিন্তু এখানেই। কারশফের সূত্রের সাহায্যে বর্তনীর বিভিন্ন অংশের প্রবাহ, রোধ এবং বিভব পার্থক্য নির্ণয়ে অনেক ভুল করে থাকে স্টুডেন্টরা। অতএব আমি ঠান্ডা মাথায় তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তুমিও অত্যন্ত মনোযোগের সাথে ঠান্ডা মাথায় বুঝবে বলে আমি আশা করি।
সূত্রটি আমি তোমাদের মনে করিয়ে দিচ্ছি। কোনো আবদ্ধ তড়িৎ বর্তনীর বিভিন্ন অংশগুলোর রোধ এবং তাদের আনুষঙ্গিক প্রবাহের গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বর্তনীর অন্তর্ভুক্ত মোট তড়িৎচালক বলের সমান। এবার এই সূত্রটিকে ব্যাখ্যা করার জন্য আমি বেশ কয়েকটি বর্তনী তোমাদের সামনে উপস্থাপন করব। একে একে আমি সবগুলো বর্তনীর ব্যাখ্যা দিব এবং ব্যাখ্যাটা একটু খেয়াল করো। লক্ষ্য করো বর্তনী 1। এই বর্তনী 1 ব্যাখ্যা করার পূর্বে এখানেও চিহ্নের কিছু নিয়ম আছে। নিয়মগুলো তোমাদের জ্ঞাতার্থে বলে দিচ্ছি এবং আমি আমার মতো করেও বলে দিব। নিয়মটা একটু খেয়াল করো। চিহ্নের 1 নম্বর নিয়ম, আবদ্ধ লুপের মধ্যে দক্ষিণাবর্তী বা ডানাবর্তী অথবা ক্লকওয়াইজ অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে প্রবাহগুলোকে ধনাত্মক এবং বামাবর্তী অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ প্রবাহগুলোকে ঋণাত্মক ধরে নেওয়া হয়। নাম্বার 2, বদ্ধ লুপের মধ্যে যে তড়িৎ উৎসগুলো অর্থাৎ তড়িৎচালক বলগুলো দক্ষিণাবর্তী প্রবাহ পাঠায় অর্থাৎ ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার দিকে প্রবাহ পাঠায় তাদের তড়িৎচালক বলকে ধনাত্মক, আর যেগুলো বামাবর্তী অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ প্রবাহ পাঠায় তাদের তড়িৎচালক বলকে ঋণাত্মক ধরে নেওয়া হয়। তবে বই পুস্তকে যাই লেখা থাকুক না কেন, আমি তোমাদের সুবিধার্থে আমি আমার মতো করে একটা কথা বলি। যদি তুমি দেখো তীর চিহ্ন তুমি যেদিকে অগ্রসর হচ্ছ সেই বরাবর হয় তাহলে তুমি ধনাত্মক ধরবে, আর তীর চিহ্ন যদি তুমি যেদিকে অগ্রসর হচ্ছ তার বিপরীতমুখী হয় তাহলে ঋণাত্মক ধরবে। যেমন 1 নম্বর বর্তনের দিকে খেয়াল করো, আমি যদি এ বি বলি এর অর্থ হলো এ থেকে বি এর দিকে যাচ্ছি। আমি এ থেকে বি এর দিকে যাচ্ছি, তীর চিহ্ন কি সেই মুখী আছে? যদি সেই মুখেই থাকে তাহলে তুমি ধনাত্মক ধরবে, আর যদি উল্টা হয় তাহলে ঋণাত্মক ধরবে। যেমন সি থেকে এ যদি বলি আমি, তাহলে লক্ষ্য করে দেখো তড়িৎ প্রবাহ কিন্তু I2 সি এর দিকে, এর দিকে না, কিন্তু তুমি কিন্তু বিবরণ দিবে সি থেকে এ, অতএব যেহেতু উল্টা এখানে কিন্তু মাইনাস হবে। তো এবার আমি ব্যাখ্যায় যাচ্ছি। বর্তনী 1 নম্বর খেয়াল করো, এ বি সি এ এইটুক কিন্তু আবদ্ধ বর্তনী। যদি কেউ বলো এ বি সি একটা আবদ্ধ বর্তনী তাহলে কিন্তু হয়নি। যাত্রাবিন্দু এবং শেষ বিন্দু আবদ্ধ বর্তনীর ক্ষেত্রে একই হয়। এই জন্য এ থেকে যাত্রা করে আমার ঘুরে আবার এ বিন্দুতেই আসলে একটি আবদ্ধ বর্তনী হবে। এই জন্য এ বি সি এ এই আবদ্ধ বর্তনীতে দেখো প্রথমে এ বি, তাহলে এ থেকে বি এর দিকে আমি যাচ্ছি, তীর চিহ্ন কিন্তু ওই দিকে আছে। তাহলে প্রবাহ এবং রোধের গুণফল I1 R1 এর গুণফল কিন্তু প্লাস। আবার দেখো বি থেকে সিতে আসবো, এ বি এর কাজ শেষ, এই অংশের কাজ শেষ, বি সি এই অংশের মধ্যে যদি আসি বি থেকে সি, আবারও লক্ষ্য করে দেখো তীর চিহ্ন কিন্তু তুমি যেদিকে আসছো সেই দিকেই, এই জন্য এখানেও প্লাস হবে I3 R3। এখন আসবো 3 নম্বর অংশে সি এ, এবার দেখো সি থেকে এ তীর চিহ্ন কিন্তু উল্টা দিকে, অতএব এখানে হবে মাইনাস I2 R2 সমান এই বর্তনীতে যে তড়িৎচালক বলটা আছে সেইটাও কিন্তু তুমি যেদিকে যাচ্ছ অগ্রসর হচ্ছ ওই দিকেই তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে, এই জন্য এইটাকেও ধনাত্মক ধরতে হবে। তাহলে পরের লাইনটা আমরা লিখতে পারি I1 R1 প্লাস I3 R3 প্লাস এখানে মাইনাস দিয়ে আমরা I2 R2 লিখে লিখলাম। অর্থাৎ এই লাইনটাকে আমরা বীজগাণিতিক যোগফল বলি, যাকে আমরা সামেশন দিয়ে লিখি। সামেশন IR সমান ই, IR প্রবাহ রোধের গুণফলের বীজগাণিতিক যোগফল। এই হলো 1 নম্বর বর্তনীর বিবরণ। এবার খেয়াল করো বর্তনী নাম্বার 2, যদি তড়িৎচালক বলের উৎস না থাকে তাহলে কি হবে? তাহলে দেখো এ বি সি এ আগের মতোই কিন্তু বিবরণ। আমরা এ থেকে বি এর দিকে যাচ্ছি, অতএব প্লাস হবে কারণ তীর চিহ্ন সেই মুখী আছে I1 R1। বি থেকে সিতে আসলে প্লাস হবে, তীর চিহ্ন তোমার অভিমুখী আছে I3 R3 প্লাস হবে। আবার সি থেকে তোমার বিপরীতমুখী আছে তড়িৎ প্রবাহ, এই জন্য মাইনাস, এটা হবে I2 R2। যেহেতু তড়িৎচালক উৎস নাই, এরকম কোনো তড়িৎ কোষ নেই মানে জিরো, এই জন্য আমি কিন্তু এখানে জিরো লিখলাম। তো এই লাইনটাকে লেখা যাবে সামেশন IR সমান 0। এবার আরও কিছু জটিল বর্তনী তোমাদের সামনে তুলে ধরছি, খেয়াল করো। তাহলে এখানে
এই I2 এইটাও ঠিক করে নাও, I2 R2। তিন নম্বর বর্তনীটি লক্ষ্য করো, এখানে আবদ্ধ বর্তনী আছে A B E F A এই একটা, আরেকটা আছে B C D E B এই একটা, আবার যদি ভাবো কেউ আরও আছে A B C D E F A এটাও আরও একটা। তবে বদ্ধবর্তনী কোথা থেকে শুরু করবে এর কোনো ধরাবাঁধা নিয়ম নেই, ইচ্ছা মতো তুমি ধরতে পারো, ক্লকওয়াইজও যেতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজও যেতে পারো। আমি তোমাদেরকে একটা সাজেস্ট করব, সবসময়ই ডানাবর্তী হয়ে যদি ঘুরো তাহলে তোমার হিসাবের সুবিধা হবে এবং তোমার অঙ্কগুলো অনেক সহজ মনে হবে। তো আমি 3 নম্বর বর্তনীতে লিখলাম বদ্ধবর্তনী A B E F A, A B E F A এই বদ্ধবর্তনীতে দেখো আমি A থেকে B তে যাচ্ছি, আবার B থেকে E তে আসতেছি। B থেকে যখন E তে আসলাম তখন কিন্তু তড়িৎ প্রবাহ আমার চলার ঠিক বিপরীতমুখী। আগেই বলছিলাম চিহ্নের রীতি হলো তীর চিহ্ন যদি তোমার অভিমুখীর বিপরীত হয় তাহলে কিন্তু মাইনাস চিহ্ন দিবে। এই জন্য আমি কিন্তু এখানে লিখলাম -I3 R3। আবার E থেকে F হয়ে A বিন্দুতে যখন আসলাম F A, তখন দেখো তুমি যাচ্ছ F থেকে A এর দিকে, আর তড়িৎ প্রবাহ কিন্তু A থেকে F এর দিকে বিপরীত। এই জন্য এটাও কি হলো মাইনাস। তাহলে I1 R1 সমান, আমি A থেকে B তড়িৎ শক্তি কিন্তু সরবরাহ হচ্ছে B থেকে A এর দিকে, অর্থাৎ ধনাত্মক প্রান্ত থেকে কিন্তু তড়িৎ প্রবাহ শুরু হলো, এই জন্য এইটাও বিপরীতমুখী বলে মাইনাস চিহ্ন। এবার বাম পাশে মাইনাস কমন নিলাম, এটাকে সমাধান করে আমরা পাইলাম I1 R1 প্লাস I3 R3 সমান E1, অর্থাৎ সামেশন IR সমান E1। এটাই কিন্তু কারশফের দ্বিতীয় সূত্র। এখন তুমি যদি এইটাকে এইভাবে না লিখে যদি এভাবেও লিখতে তাহলে কিন্তু হতো যে স্যার আমি A থেকে B এর দিকে না গিয়ে A থেকে F হয়ে যদি আসি A F E B A, তাহলেও তুমি এরকমই একটি ইকুয়েশন পাবে। এবার লক্ষ্য করো বদ্ধবর্তনী B C D E B, এই বদ্ধবর্তনীর ক্ষেত্রে দেখো আমি B থেকে C এর দিকে যাচ্ছি, অর্থাৎ তড়িৎ প্রবাহ কিন্তু B থেকে C এর দিকে হচ্ছে। আবার C থেকে D এর দিকে যখন আসবো তাহলে আমি যে দিকে যাচ্ছি তড়িৎ প্রবাহের অভিমুখ কিন্তু সেদিকেই, এই জন্য এখানে চিহ্নের রীতি অনুসারে প্লাস চিহ্ন হবে। এই জন্য আমি লিখলাম I2 R2। আবার দেখো এই DE হয়ে যখন আবার বিতে আসবো তখনও E থেকে বিতে যাব, তড়িৎ প্রবাহ এদিকেই কিন্তু, এই জন্য এটাও কি হবে প্লাস I3 R3। আর এই সোর্স কিন্তু বিদ্যুৎ সরবরাহ করতেছে B থেকে C এর দিকে, অর্থাৎ তুমি যেদিকে অগ্রসর হচ্ছ সেই দিকেই, এই জন্য এটাও হবে কি প্লাস। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি সামেশন IR ইকুয়াল E2। আবার যদি তুমি চিন্তা করো স্যার আমি এভাবে বুঝতে চাই না, আমি এখান থেকে শুরু করব যে BEDCB এই বদ্ধবর্তনীতে যদি আমি আসি তাহলে দেখো B থেকে যখন ইতে যাচ্ছি তখন কিন্তু তড়িৎ প্রবাহের অভিমুখ তোমার যাত্রার বিপরীত, এই জন্য মাইনাস I3 R3। আবার D থেকে যখন সিতে যাব এখানেও কিন্তু বিপরীত, এই জন্য I2 R2 মাইনাস। আবার C থেকে যখন বিতে আসবা তাহলে প্রবাহ হচ্ছে এই দিকে আর তোমার যাত্রা হলো এই দিকে, এই জন্য এটাও হবে কি মাইনাস। আগের মতোই মাইনাস চিহ্ন কমন নিয়ে আমি সমাধান করে সামেশন IR সমান E2 পেলাম। অতএব এটাই হলো কারশফের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। আমি আরও দুই একটা বর্তনী এঁকে তোমাদেরকে আরও সহজ করে দিচ্ছি। 4 নম্বর বর্তনী থেকে লক্ষ্য করো A B C D E F A এই বদ্ধ বর্তনীতে আমি কারশফের দ্বিতীয় সূত্র যদি অ্যাপ্লাই করি তাহলে দেখো B থেকে যখন সিতে যাচ্ছি তড়িৎ প্রবাহ কিন্তু উল্টা, এই জন্য আবারও সেই আগের একই কথা মাইনাস I1 R1 প্লাস E থেকে যখন F এর দিকে আসছি আমার কিন্তু A B C D E F A এইভাবে আসতে হবে। E থেকে F এ যখন আসছি এখানে রোধ হলো R2, আনুষঙ্গিক প্রবাহ কিন্তু হলো কি I2। এটা কিন্তু দেখো তোমার চলার অভিমুখী হলো তড়িৎ প্রবাহের অভিমুখ, এই জন্য এটা হলো প্লাস। আবার লক্ষ্য করো B থেকে C তে তড়িৎ প্রবাহ কিন্তু C থেকে B এর দিকে, এই জন্য E1 হলো মাইনাস। আর দেখো E থেকে F এর দিকে আসছি যে আমি, তাহলে এই E2 এই কিন্তু তড়িৎ প্রবাহ দিচ্ছে E থেকে F এর দিকে, যে কারণে এটা হলো প্লাস। এখন এটাকে সমাধান করে আমরা পাই সামেশন IR ইকুয়াল সামেশন E। ইহাই
কারশফের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। আবার আরেকটা বদ্ধ বর্তনীর দিকে যদি লক্ষ্য করো, তাহলে লক্ষ্য করে দেখো এ এফ ই ডি জি এইচ এ, এই বদ্ধ বর্তনী, অর্থাৎ এইভাবে গিয়ে এইভাবে যদি আসি, তাহলে লক্ষ্য করো এফ থেকে যখন ই এর দিকে যাচ্ছি, ডিরেকশন তড়িৎ প্রবাহ আই টু কিন্তু বিপরীত, এই জন্য এটা মাইনাস আই টু আর টু। আবার যখন জি থেকে এইচ এর দিকে আসতেছি, এটাও কিন্তু ডিরেকশন উল্টা, তুমি আসতেছো জি থেকে এইচ এর দিকে, তড়িৎ প্রবাহ হচ্ছে এইচ থেকে জি এর দিকে, এই জন্য উল্টা হলেই মাইনাস, এই জন্য এখানে আমি দিলাম আই থ্রি আর থ্রি মাইনাস। আর এফ থেকে যখন ইতে যাচ্ছি, তড়িৎ প্রবাহ কিন্তু ই থেকে এফ এর দিকে উল্টা দিকে, এই জন্য ই টু মাইনাস, এবং জি থেকে এইচ এর দিকে আসছি বলে এই ই থ্রিটাও হবে কি মাইনাস। সমাধান করে আমরা পাই সামেশন আই আর ইকুয়াল সামেশন ই। ইহাও কারশফের দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা। এরকম অনেক ব্যাখ্যা আছে, আমরা আগামী ক্লাসে উদাহরণের মাধ্যমে, সৃজনশীলের মাধ্যমে কারশফের সূত্র প্রয়োগ করে অনেকগুলো সমাধান করব, আমরা সমস্যার সমাধান করব, খেয়াল করবে। এবার আমরা কারশফের সূত্রের সাহায্যে হুইটস্টোন ব্রিজ নীতি প্রতিষ্ঠা করব। কারশফের সূত্রের সাহায্যে হুইটস্টোন ব্রিজ নীতি প্রতিষ্ঠা। এই প্রতিষ্ঠার পূর্বে আমার জেনে নেওয়া দরকার হুইটস্টোন ব্রিজ কি। চারটি রোধ শ্রেণীবদ্ধভাবে সজ্জিত করে একটি আবদ্ধ লুপ তৈরি করলে যে চারটি সংযোগস্থল তৈরি হয়, তার যে কোনো দুইটি বিপরীত সংযোগস্থলের মাঝে একটি বিদ্যুৎ কোষ এবং অপর দুইটি সংযোগস্থলের মাঝে গ্যালভানোমিটার সংযোগে যে বর্তনী তৈরি হয় তাকে হুইটস্টোন ব্রিজ বলে। মনে করি পি কিউ আর এস এই চারটি রোধকে পরপর শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে একটি হুইটস্টোন ব্রিজ গঠন করা হলো, যেখানে পি এবং কিউ এই দুইটি রোধের সংযোগস্থল হলো বি, এর ঠিক বিপরীতে আর এবং এস এই দুইটি রোধের সংযোগস্থল হলো ডি। এই বি এবং ডি এই দুইটি সংযোগস্থলের মাঝে একটি গ্যালভানোমিটার এবং চাবি যুক্ত করা আছে। অপর দুইটি সংযোগ বিন্দু একটু লক্ষ্য করে দেখো, পি এবং আর এর সংযোগস্থল হলো কত এ, কিউ এবং এস এর সংযোগস্থল হলো সি। এই এ এবং সি এর সাথে একটি তড়িৎ কোষ এবং আরেকটি চাবি সংযুক্ত করা হলো। এই হুইটস্টোন ব্রিজের চারটি বাহু থাকে। এবি বাহুকে বলা হয় প্রথম বাহু, আমি এক লিখছি, এর অর্থ হলো প্রথম বাহু। বিসি হলো দ্বিতীয় বাহু, এক দুই, এরপরে কিন্তু এটা তিন না, এবার এখানে হলো চার। এডি এটা হলো তৃতীয় বাহু, ডিসি হলো চতুর্থ বাহু। এই বাহুগুলো যদি তোমার চিহ্নিত করতে ভুল হয়, তাহলে কিন্তু গাণিতিক সমস্যা ভুল হবে। এই বিষয়টি অত্যন্ত জরুরি এবং খেয়াল করা দরকার। এবার আমরা হুইটস্টোন ব্রিজ নীতিটা কি সেকে একটু খেয়াল করি। সুইচ অন করলে, অর্থাৎ চাবি বন্ধ করলে, এই তড়িৎ উৎস থেকে সার্কিটের ভিতর দিয়ে তড়িৎ প্রবাহ চলবে। বর্তনীর মূল প্রবাহ আই এই বিন্দুতে এসে আই ওয়ান এবং আই থ্রি এই দুইটা ভাগে ভাগ হয়ে বি এবং ডি হয়ে আবার মূল প্রবাহে পরিণত হবে। সুইচ অন করলে যেহেতু বিদ্যুৎ প্রবাহ চালু হয়, তাহলে গ্যালভানোমিটারের কাঁটাটি বিক্ষেপ দিবে। এখানে আরও মনে করি জি হলো গ্যালভানোমিটার রোধ এবং আইজি হলো গ্যালভানোমিটারের প্রবাহ। এবার এই পি কিউ আর এস এই চারটি রোধকে বর্তনীতে এমনভাবে সংযোজন করা হয়, সুইচ বন্ধ করলেও, অর্থাৎ সুইচ অন করলেও চালু করলেও গ্যালভানোমিটার দিয়ে কোনো তড়িৎ প্রবাহ চলে না। এই অবস্থাটাকে বলা হয় গ্যালভানোমিটারের ভারসাম্য অবস্থা, অথবা গ্যালভানোমিটারের নিস্পন্দ অবস্থা, অথবা নাল কন্ডিশন। যেহেতু গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে না, এর অর্থ হলো এর ভিতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহ চলবে না, অর্থাৎ আইজি, গ্যালভানোমিটারের প্রবাহ আইজি এর মান হবে 0। এর অর্থ হলো বি এবং ডি এই দুই বিন্দুর বিভব পরস্পর সমান, অর্থাৎ বিভব পার্থক্য থাকবে না। বিভব পার্থক্য না থাকলে বিদ্যুৎ প্রবাহ চলে না। এখন আমরা হুইটস্টোন ব্রিজ নীতিটা আমরা দেখব। লক্ষ্য করে দেখো, বি বিন্দুতে কারশফের প্রথম সূত্র প্রয়োগ করে পাই। বি বিন্দুর দিকে প্রবাহ আসতেছে আই ওয়ান, এটা হলো সংযোগ বিন্দু বি, আসতেছে আই ওয়ান, এই জন্য আই ওয়ান প্লাস। বি বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে আই টু এবং আইজি, যেহেতু বেরিয়ে যাচ্ছে বহির্মুখী হলে কিন্তু আমরা শিখছি ঋণাত্মক চিহ্ন ধরতে হয়, এই জন্য আমি লিখছি আই টু এবং আইজি দুইটা মাইনাস।
আর সংযোগ বিন্দুর মিলিত বীজগাণিতিক প্রবাহগুলোর যোগফল কিন্তু শূন্য, আমি সূত্র অনুসারে শূন্য লিখলাম। পক্ষান্তর করে আমরা পাইলাম I1 সমান I2 প্লাস IG, 1 নম্বর ইকুয়েশন। আবার ডি বিন্দুতে কারশফের প্রথম সূত্র প্রয়োগ করে পাই ডি বিন্দু অভিমুখী প্রবাহ হলো I3 এবং IG, এই দুইটা কিন্তু ডি বিন্দুর দিকে আসতেছে, এই জন্য কিন্তু এই দুইটা প্লাস। I4 ডি বিন্দু থেকে বেরিয়ে যাচ্ছে, যে এই জন্য আমরা লিখলাম মাইনাস, অর্থাৎ I3 প্লাস IG মাইনাস I4 ইকুয়াল 0। পক্ষান্তর করে I4 এই পাশে লিখলাম, এটা হলো 2 নম্বর ইকুয়েশন, আগেরটা ছিল 1 নম্বর ইকুয়েশন। এখন আমরা ডান দিকে খেয়াল করব, বদ্ধবর্তনী আমি এরকম একটি লুপ দেখাইছি, ডানাবর্তী দেখাইছি, এটাও ডান দিকে দেখাইলাম। এ বি ডি এ, এই বদ্ধবর্তনীতে আমরা কারশফের দ্বিতীয় সূত্র প্রয়োগ করব। দ্বিতীয় সূত্র প্রয়োগ করে এ থেকে বি এর দিকে যেহেতু যাচ্ছি, তাহলে তড়িৎ প্রবাহ কিন্তু ওই মুখী আছে, এই জন্য এই অংশের প্রবাহ হলো I1, রোধ হলো P, এদের গুণফল হলো I1 P প্লাস। আবার বি থেকে ডি বিন্দুর দিকে দেখো, এটাও তীর চিহ্ন অভিমুখী আমরা অগ্রসর হচ্ছি, এই অংশের প্রবাহ IG, রোধ হলো G, এই জন্য IG ইন্টু G। আর ডি থেকে এতে আসবো, তড়িৎ প্রবাহর ঠিক বিপরীত দিকে আমরা যাচ্ছি, এই জন্য এখানে হবে মাইনাস I3R সমান 0। পক্ষান্তর করে আমরা পাইলাম I1P প্লাস IGG সমান I3R, 3 নম্বর ইকুয়েশন। আবার BCDB, এই বদ্ধবর্তনীর দিকে একটু লক্ষ্য করে দেখো, বি থেকে সি এর দিকে তীর চিহ্ন অভিমুখী চলছি, এই জন্য তড়িৎ প্রবাহ I2 ইন্টু কিউ, প্রবাহের গুণফল আর রোধের গুণফল I2Q প্লাস। এবার সি থেকে ডি বিন্দুর দিকে তীর চিহ্নের ঠিক বিপরীত দিকে, এই জন্য এখানে I4S মাইনাস। আবার ডি থেকে বিতে আসবো, এখানেও তীর চিহ্ন ঠিক বিপরীত, এই জন্য এখানেও মাইনাস IGG সমান 0। পক্ষান্তর করলে পাই I2Q সমান I4S প্লাস IGG, ইকুয়েশন নাম্বার 4। যেহেতু হুইটস্টোন ব্রিজ নীতি প্রতিষ্ঠা করব, অর্থাৎ গ্যালভানোমিটারের ভারসাম্য অবস্থা সৃষ্টি করব, সেই হেতু আমরা, যেহেতু গ্যালভানোমিটারটি ভারসাম্য অবস্থায় আছে, এর অর্থ হলো এর ভেতর দিয়ে কোনো তড়িৎ প্রবাহ যায় না, যে কারণে আমরা লিখলাম ব্রিজের ভারসাম্য অবস্থায় IG কিন্তু 0। এই IG এর মান 1 নম্বর, 2 নম্বর, 3, 4, এই 4টা সমীকরণে পর্যায়ক্রমে বসালে আমরা পাই, দেখো I1 সমান I2, IG 0, এটা দিলাম আমি 5 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশনে IG এর মান আবার 0 বসাইলে পাই I3 সমান I4। ঠিক 3 নম্বর ইকুয়েশনে এখানে যদি IG 0 বসাই, তাহলে আমরা পাই I1P সমান I3। আর ঠিক 4 নম্বর ইকুয়েশনে IG এর মান যদি 0 বসাই, তাহলে পাই I2Q সমান I4S। এবার এইদিকে লক্ষ্য করো, 7 নং সমীকরণকে 8 নং সমীকরণ দিয়ে ভাগ করে আমরা পাই, এই লাইনটা পাই। আমরা প্রমাণ করে দেখলাম I1 I2 পরস্পর সমান, এই জন্য এটা কাটা দেওয়া যায়, ভাগ করা যায়। আবার I3 এবং I4 এই দুটো পরস্পর সমান, যেহেতু সমান আমরা ভাগ করে দিলাম, তাহলে ফাইনালি আমরা পাই P/Q সমান R/S, অর্থাৎ প্রথম বাহু এবং দ্বিতীয় বাহু রোধের অনুপাত সমান তৃতীয় এবং চতুর্থ বাহু রোধের অনুপাতের সমান, আর একেই হুইটস্টোন ব্রিজ নীতি বলে। এই ফর্মুলাটা জানা থাকলে যে কোনো 3টি বাহুর রোধ জেনে অপর বাহুর রোধ নির্ণয় করা যায়। এই হুইটস্টোন ব্রিজ নীতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা থেকে অনেক সৃজনশীল প্রশ্ন হয়। আগামী ক্লাসে আমরা হুইটস্টোন ব্রিজ নীতির সাহায্যে আমরা গাণিতিক সমস্যা সমাধান করব, অর্থাৎ কারশফের সূত্রের ব্যবহারের অনেকগুলো উদাহরণ দেখব। তাই আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।